প্রবাহ বাংলা লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ইউরোপের একটি দেশ স্পেন, যেখানে লাখ লাখ অভিবাসী নিয়মিত হওয়ার সুযোগ পেয়েছে। তো সেই দেশে এখন পুরো ইউরোপে একটি কঠিন অভিবাসন পরিস্থিতির দিকে যাচ্ছে। সকলের প্রশ্ন, আসলে কি এখনো পর্যন্ত কি আসলেই কি স্পেনে আমরা নিয়মিত হতে পারবো? তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দুজন অতিথি। আমাদের সাথে একে একে যুক্ত হয়েছেন স্পেন থেকে। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি নুরুল ওয়াহিদ। তিনি গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশের জাতীয় টেলিভিশন ৭১ টেলিভিশনের স্পেন প্রতিনিধি, এবং স্পেনে তিনি একজন কমিউনিটি ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছেন। এমনকি এই যে নিয়মিত হওয়ার প্রক্রিয়া, এতে তিনি সবাইকে খুবই সামনে থেকে সহযোগিতা করেছেন। আরো একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি, আফাজ জনি। তিনি স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি এবং গণমাধ্যম কর্মী, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এবং তিনিও এই অভিবাসন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। বিশেষ করে প্রবাসী সাংবাদিকরা আসলে এই অভিবাসীদের সহযোগিতার বিষয়ে সবসময় যুক্ত থাকেন। সেই জন্য আমরা এই দুইজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে এসেছি। এই ইউরোপের এই বর্তমান সময়ের যে গুরুত্বপূর্ণ অভিবাসন যে বিষয়টি রয়েছে, সেই জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, নুরুল ভাই এবং আফাজ জনি ভাই। আমি প্রথমেই নুরুল ওয়াহিদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে বর্তমানে যে সকলেরই প্রশ্ন, যে আসলে পুরো কঠিন পরিস্থিতি পুরো ইউরোপে, স্পেনেই শুধু একটি দরজা খোলা রয়েছে। তো সেই ক্ষেত্রে নুরুল ওয়াহিদ ভাই বলবেন, এখনো আসলেই কি, যেটা আমাদের ট্যাগলাইন ছিল যে এখন আসলেই কি স্পেনে নিয়মিত হওয়া যাবে, এই বিষয়ে আপনার মতামত চাইবো। নুরুল ভাই। হ্যাঁ, ধন্যবাদ ফরিদ ভাই, আজকের আপনার এই আয়োজনে আমাদেরকে নিয়ে আসার জন্য। তো প্রথমত হলো যে আপনি প্রথম প্রশ্ন করেছেন যে এখন আসলে কি কেউ বৈধ হতে পারবে। আসলে স্পেন কেউ আসলে তাকে বৈধতা দিচ্ছে না। যারা স্পেনে ছিল তাদেরকে বৈধতা দেওয়ার সুযোগ দিয়েছে, যে ৫ লক্ষ অভিবাসন প্রত্যাশীকে স্পেন বৈধতাকরণের আওতায় নিয়ে আসবে। সেখানে ৯ থেকে ১০ লক্ষ লোক আবেদন করবে। এর মধ্যে সকল কাগজপত্র যাচাই বাছাই করে এরপরে ৫ লক্ষ লোককে তারা কাগজ দেবে। সেই প্রজ্ঞাপন জারি হয়েছে। তো আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন দেশ থেকে এরকম প্রশ্ন আগেও এসেছে, এখনো আসছে, আপনিও আজ করলেন, যে এখন আসলে কি কাগজ জমা দিতে পারবে। প্রথমত হলো কি ক্রাইটেরিয়াতে কাগজ জমা নিচ্ছে সেটা জানার বিষয়। এখন স্পেন গভর্নমেন্ট বলেছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা স্পেনে এসে প্রবেশ করেছে এবং তারা সেই দেশে ৫ মাস বসবাস করেছে এমন প্রমাণাদি যদি সে দিতে পারে, তাহলে সে কাগজ জমা করতে পারবে। তাহলে আপনার প্রশ্নের উত্তর হলো, যদি এখন কেউ আসে তাহলে সে কাগজ জমা দিতে পারবে না। তবে হ্যাঁ, এখানে আমরা বলি পারবে না, একটা চক্র আছে যারা বলে আপনারা আসেন, আমরা ৫ মাস আগের কাগজগুলো আপনাদেরকে ব্যবস্থা করে দেব। এটা হলো ফালসিফিকেশন কেস। আমাদের বাংলাদেশের আইনে হয় 420, ৪২০, যেটা দালাল চক্র, যেটা। তো দালাল চক্র আসলে যুগে যুগে সকল দেশে সকল কাজে, সকল ভালো কাজে এবং খারাপ কাজে এই দালাল চক্র থাকে। দালাল চক্র মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে, বিপদের মধ্যে ফেলে। তো আমরা সবসময় কিন্তু একটা জিনিস বলেছি, যে আপনারা সতর্ক থাকবেন, অনৈতিক কোনো কাজ করবেন না, অবৈধ কোনো কাজ করবেন না। তবে হ্যাঁ, স্পেনে কিন্তু নিয়মিত একটি আইন রয়েছে, আরাইগো সোশিয়াল। এই আরাইগো সোশিয়াল হলো, আপনি স্পেনে ২ বছর বসবাস করার পরে প্রমাণ যখন দিতে পারবেন যে আপনি ২ বছর স্পেনে বসবাস করেছেন, তখন আরাইগো সোশিয়ালের মাধ্যমে আপনি কাগজ জমা দিতে পারবেন। সেটা ছিল গত ১ বছর আগে সেই আইন করেছিল। কিন্তু মূলত এই আরাইগো সোশিয়াল ছিল ৩ বছর আপনি স্পেনে নিয়মিতভাবে বসবাস করেছেন। আপনি বসবাস করেছেন, আপনি এর মধ্যে স্পেনের বাইরে কোথাও যাননি, আপনি প্রতি মাসে মাসের একটা ডকুমেন্ট দিয়ে আরাইগো সার্টিফিকেট তুলে কাগজ জমা দেওয়ার নিয়ম ছিল। গত বছর সরকার এটা মে মাসের ২০ তারিখ থেকে আইন করেছিল যে না, ২ বছর যারা ছিল তাদেরকেই আমরা কাগজ জমা দিব, স্পেশাল একটা রিকোয়েস্টে। এরপরে এই অভিবাসন প্রত্যাশী যারা আছেন তাদের আন্দোলন, তাদের দাবি, তাদের সংগ্রাম সবকিছুর পর সরকার একটি আইন পাশ করেছে, যে যারা এই ৩১শে ডিসেম্বরের আগে প্রবেশ করেছে এবং ৫ মাসের প্রমাণ দিতে পারবে, ৫ মাসের প্রমাণ দিয়ে কাগজ জমা দিতে পারবে। এটাই হলো মূল আপনার প্রশ্নের উত্তর, রনি ভাই। ধন্যবাদ নুরুল ভাই, আপনি সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে বললেন। আসলে যারা আমাদের দেখছেন তাদের, দর্শকদের আশা করি এই বিষয়ের একদম স্পষ্ট, সুস্পষ্ট উত্তর
পেয়েছেন। যাই হোক, আমরা এখন আফাজ জনি ভাইয়ের কাছে যাব, আহ, আহ, যিনি অভিবাসীদের জন্যই কাজ করছেন বলা যায়। তো জনি ভাই, এই পর্যন্ত আপনি কতজন, যেহেতু সরকার বলেছিল যে এটা 5 লাখের একটা নিয়মিত হওয়ার সুযোগ দিয়েছে, এই পর্যন্ত কতজন আবেদন করেছে এবং আসলে এই আবেদনগুলো কি সবগুলি কি গ্রহণযোগ্য হবে? আপনার কি মনে হয়, বা এই বিষয়ে আপনার অভিমতটা কি? ধন্যবাদ ফরিদ আহমেদ পাটোয়ারি, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাহ বাংলার প্রতি, এবং আপনারা যারা আমাদের ধৈর্য ধরে শুনছেন অথবা শুনবেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে যে বিষয়টা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 5 লক্ষ অভিবাসীকে বৈধকরণের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে, কিন্তু এই কথাটি কিন্তু গেজেট আকারে না। এ পর্যন্ত আমি অথবা আমরা যদি ভুল না জানি তাইলে প্রায় 9.5 লক্ষ অনিয়মিত অভিবাসী এই প্রক্রিয়ার জন্য আবেদন করেছেন। তো বিভিন্ন মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি, অনেকেই জানতে পেরেছেন যে যাদের সরকারের যে বেঁধে দেয়া যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট যারাই সঠিকভাবে উপস্থাপন করতে পারবে, আমাদের বিশ্বাস সরকার প্রত্যেককেই এই নিয়মিতকরণের মধ্যে নিয়ে আসবেন। যেমন ধরেন আজকে পর্যন্ত আর আমাদের হাতে আছে আরো 10 দিন বাকি প্রয়োজনীয় তথ্যাদি সাবমিট করার জন্য। তো এই 10 দিনের, যেহেতু এ পর্যন্ত আমাদের 9.5 লক্ষাধিক অনিয়মিত প্রবাসীরা অংশগ্রহণ করেছেন, আমরা ধরে নিতে পারি আরো আনুমানিক 60 থেকে 1 লক্ষর মতো হবে। দ্যাটস মিন 10.5 লক্ষ, আমরা ধরে নিলাম 10 লক্ষ। তো আমাদের বিশ্বাস সরকার প্রত্যেককেই, যারা এই সঠিক কাগজপত্র জমা দিবেন, প্রত্যেককেই সরকার ওনাদের বিবেচনায় নিয়ে আসবে। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে, স্পেন কিন্তু এই ধরনের যে ইমিগ্রেশন যে ইস্যুটা আছে, এইটা কিন্তু নতুন না। স্পেনের কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে। এটা নিয়ে হচ্ছে স্পেনের ইতিহাসে 7ম এবং লাস্ট যে ইমিগ্রেশনটা ছিল, যদিও এই ইমিগ্রেশন এবং লাস্ট ইমিগ্রেশনের মধ্যে সামান্য কিছু ব্যবধান আছে, তারপরও এইটা ছিল 2005-এ, এবং 2005-এর পরে এবারে কিন্তু এইটা নিয়ে কিন্তু 7ম ইমিগ্রেশন। সো যেহেতু স্পেন সরকারের এই ধরনের অভিজ্ঞতা আছে, ভালো অভিজ্ঞতা আছে, আমার বিশ্বাস এবং আশা রাখি যে 10 লক্ষ, প্রায় 10 লক্ষ অভিবাসীকে যদি কাগজপত্র ঠিক থাকে, তাইলে যারা জমা করবেন তাদের প্রত্যেককেই এই সরকার অনুমোদন দিবে। ধন্যবাদ জনি ভাই। রুল ভাই, আপনি তো এই যে যারা ডকুমেন্ট সাবমিট করেছে এদের সাথে তো আমি যারা গত বেশ কয়েকদিন যাবতই দেখেছি, বলা যায় গত সরকার ঘোষণা দেওয়ার পর থেকে, গত বছর 2025 সাল থেকেই, যে এই ডকুমেন্ট সাবমিট করতেও কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এমনকি আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের মাধ্যমে, যে অনেকে সঠিকভাবে এগুলো সাবমিট করতে পারে না, এবং এর বাইরে ডকুমেন্ট সংগ্রহ করতে গিয়েও কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তাহলে এই যে যেটা আমাদের জনি ভাই বললেন যে এই 9 লক্ষ আবেদন পড়েছে, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই 9 লক্ষ কি তারা সঠিকভাবে আবেদন করতে পেরেছে, বা এই আবেদনের প্রক্রিয়ায় কোনো জটিলতা ছিল কিনা? নর্মালি হলো, যারা কাগজ জমা করেছে তারা তো কাগজ জমা করে ফেলেছে। তো কাগজ জমা করা একটা জিনিস, আর কাগজ দেয়া কিন্তু আর একটা জিনিস। কাগজ জমা 9 লক্ষ 9.5 লক্ষ লোক জমা করেছে। এখন কাগজ কাদেরকে দেবে? জনি একটা কথা কিন্তু বলেছে যে যাদের সঠিক প্রমাণাদি আছে। এখন আপনি কাগজ যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি জমা করে ফেলতে পারেন, কিন্তু এটা যখন তারা যাচাই বাছাই করবে, করে দেখবে সঠিক প্রমাণাদি। আপনি ওই দেশে 31শে ডিসেম্বরের আগে ঢুকেছেন, ঢোকার পরে আপনার যদি কোনো ডকুমেন্ট না থাকে তাইলে এর সাথে কি দিয়েছেন, এগুলো হয়তো যাচাই বাছাই করবে। এখন যদি তারা মনোপ্রত হয়ে যায় তাহলে তারা কাগজ এটা ফেভারেবল দিয়ে দিবে। এখন একটা জিনিস হলো, অনেকের কিন্তু কাগজ জমা দেওয়ার পরে নিফ নাম্বার চলে এসেছে। নিফ নাম্বারের পরে কিন্তু কাদের পারমিশন, যেভাবে পর্তুগালে কাদের পারমিশন দেয় কাগজ দেওয়ার আগে, সেরকম কাদের পারমিশন দিচ্ছে। কাদের পারমিশনের পরে আসবে আপনার এই যে ফাইলটা যাচাই বাছাই, যেমন পর্তুগালে আইমা যেভাবে যাচাই বাছাই করে, যাচাই বাছাই করার পরে ফেভারেবল যখন দিবে, এরপরে আসবে ফিঙ্গারের পরে আপনি কার্ড, তখন আপনি পূর্ণ বৈধতা পেলেন। আপনি ফেভারেবল হওয়ার আগ পর্যন্ত কাদের পারমিশন পাওয়া মানে বৈধতা না, নি নাম্বার আসা মানে বৈধতা না, ফেভারেবল আসার পরে হলো বৈধতা। তখন পর্যন্ত আমরা কি করতে হবে? আইন মেনে চলতে হবে। আপনি স্পেনে যে উকিলের মাধ্যমে কাগজ জমা দিয়েছেন তার সাথে যোগাযোগ রাখতে হবে। এমনই আমরা দেখেছি অনেকটা, যে যেমন পর্তুগাল বা ফ্রান্স থেকে এসে স্পেনে কাগজ জমা দিয়ে গেছেন, এখন চলে গেছেন উনি ফ্রান্সে, কাগজ জমা দিয়ে ফ্রান্সে চলে গেছেন। এখন ফ্রান্স থেকে আবার আসার পথে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তার করে তার ফিঙ্গার নিয়ে গেছে। এখন এটা এটা আমাদের বাংলাদেশিদের অহরহ ঘটনা ঘটেছে, আমি যেগুলো দেখেছি। তো এটা কিন্তু আইনের ভিতরে পড়ে না। আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসে কাগজ জমা করেছেন, যদি আপনারা নিজের উদ্যোগে আইন অমান্য করেন, তাহলে আপনিও বিপদী হবেন, আপনার পাশাপাশি আপনার প্রতিবেশীকে বিপদী করবেন, আপনার দেশের মানুষকে বিপদী করবেন। তো আমি একটি জিনিস বলবো, যারা স্পেনে কাগজ জমা দিয়েছেন, আপনারা অবশ্যই স্পেনে থাকবেন। তারা তো এই কারণে আপনাকে কাগজ জমা দেওয়ার সুযোগ দিয়েছে যে আপনি তার দেশে থাকবেন, তার দেশে কাজ করবেন, তার দেশে সোশ্যাল সিকিউরিটি পে করবেন, তার দেশে স্বাস্থ্য সেবা নেবেন, তার দেশে সুন্দর একটি লাইফ লিড করবেন। এখন আপনি এই দেশে কাগজ জমা দিয়ে তো অন্য দেশে যেতে পারেন না। দ্বিতীয়ত, আপনি যে জিনিসটা বলেছিলেন যে এই কাগজ জমা দেওয়ার মধ্যে আমাদের কি কি ভোগান্তি বা কি কি সাবমিট, তো এখানে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, সকল লোকের কাছে কিন্তু তার পাসপোর্ট আছে। কাগজ জমা দিতে 3টি কাগজের দরকার ছিল। একটা হলো পাসপোর্ট, তো পাসপোর্ট তো সবার সাথে আছে। সেকেন্ড হলো সে 5 মাসের প্রমাণ, 31 ডিসেম্বরের আগে সে দেশে ঢুকছে, এটার প্রমাণ। কিন্তু এই কাগজ জমা দিতে হলে আপনার কি লাগতে হয়েছে? পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু কেউ কাগজ জমা দিতে পারবে না। আমরা স্পেন প্রবাসী সবচেয়ে বড় যে সমস্যায় ছিলাম পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু নিয়ে। তো পুলিশ ক্লিয়ারেন্স ইস্যু নিয়ে এই সমস্যার সমাধান বাংলাদেশ সরকার আমাদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের আহ্বান, দাবি, কান্না শুনতে পেয়েছে। বাংলাদেশ সরকার স্পেশালি স্পেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স স্পেনে বসে ইস্যু করার জন্য একটা টিম পাঠিয়েছে। তো এখানে বিশেষ করে আমার আবাসজনী আছেন, হাসান শুভ, হিমেল, সাদা, ফজলে আলাই, স্পেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সবাই কিন্তু এটার পিছনে কাজ করেছে। এই কাজ করার কারণে এখন পর্যন্ত প্রায় 20,000 লোক কাগজ জমা দিতে পেরেছে, প্রবাসী বাংলাদেশি যারা আছেন। না হলে এখন পর্যন্ত যেভাবে দালাল চক্র এখানে একটা বাজার তৈরি করেছিল, সেই বাজারের দান্দায় যদি থাকতো প্রবাসী বাংলাদেশি, এখন পর্যন্ত আমি মনে করি 5,000 লোক কাগজ জমা দিতে পারতো না। অবশ্যই। তো এই যে সরকার প্রবাসীদের কান্নার কথা শুনেছে। ধন্যবাদ নূর ভাই। আপনার প্রশ্ন কথার মধ্যে থেকে একটা বিষয় যেটা চলে এসেছে, বাংলাদেশে কতজন বাংলাদেশি এখানে তারা আবেদন করেছে, এই প্রশ্ন আমরা রাখবো জনি ভাইয়ের কাছে। যদিও ভাই এটা বলেছেন 20,000, আমি জানি না আমি আপনার কথাটা ধরতে পারছি কিনা। 20,000 বাংলাদেশি। তো এখন জনি ভাই, বাংলাদেশি কতজন বাংলাদেশি এই স্পেন সরকারের এই ইয়াতে, আপনার যদিও সঠিক হিসাব দেওয়া সম্ভব না, এটা এক্সাক্ট হিসাব হওয়া পারবে না, তবে একটা আনুমানিক একটা বোঝা যায়। তবে আমরা যেটা উচ্ছ্বাস দেখেছি পুরো ইউরোপ জুড়ে, তো সেক্ষেত্রে আপনি মনে করেন কতজন বাংলাদেশি এখানে তারা ডকুমেন্ট সাবমিট করতে পেরেছেন? একই সাথে আমরা আরেকটা প্রশ্ন রাখতে যাব, যে যারা সাবমিট করেছেন তাদের বর্তমান পরিস্থিতি কি? যদি কিছুটা বলেছেন আমাদের নূর ভাই, যে বর্তমান পরিস্থিতি তারা কি স্পেনেই আছেন, না স্পেন ছেড়ে চলে গেছেন, বা যদি থেকে থাকেন তাহলে তারা কি কাজ করছেন, এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে চাইবো জনি ভাই। আবারও ধন্যবাদ আপনাকে। আসলে নুরুল ভাই যেটা বলেছেন এটা অনেকাংশে সঠিক। এইটা অবশ্যই 17,000 থেকে 20,000-এর মধ্যে হবে আমাদের প্রবাসী বাংলাদেশিরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। মজার অনেক ঘটনা আছে। আমাদের আসলে বার্সেলোনাতে, আমি বলছি আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছি, বাট একটু ঘুরিয়ে বলি। বার্সেলোনা হচ্ছে বাংলাদেশিদের অন্যতম প্রধান একটি জায়গা। সেকেন্ড পজিশনে আছে মাদ্রিদ, এবং পাশাপাশি অনেকগুলা ছোট ছোট শহর আছে। তো ঠিক আজকে থেকে যদি আমি 6 মাস আগের গল্প বলি আপনাকে, তাহলে মোটামুটি আমরা রাস্তা দিয়ে বের হলে অলমোস্ট সবাইকে চিনতাম, একে অপরে সবাইকে চিনতাম। এই রেগুলারাইজেশন ডিক্লারেশনের পরপরই কিন্তু এই চিত্রটা টোটালি পাল্টে গেছিল। কেউ কাউকে চিনি না, পরিচিত মুখ দেখাই যায় না, ঘটনা এটা। এখন আস্তে আস্তে, যেটা আমি গত 3-4 দিন থেকে লক্ষ্য করছি, যে আবার আমরা কিন্তু একে অপরকে চিনি। এটার মানে কি দাঁড়ালো? আমরা মোটামুটি পুরাতনরাই আছি, পাশাপাশি অবশ্যই নতুনরাই আছেন। এখন আমি এটা অবশ্যই বলবো না, আপনারা সকলেই জানেন যে স্পেন কিন্তু একটা অলিখিত ক্রাইসিসের মধ্যে আছে, এবং যে ক্রাইসিসটা আমি লক্ষ্য করতে পারছি 2008-এর দিকে ছিল। এই ক্রাইসিসটা সম্ভবত আবার এইভাবেই ব্যাক করেছে স্পেনে।
সেক্ষেত্রে আমি বিশ্বাসই করতে পারি না যে আমাদের যারা নতুন যে 20,000 প্রায় 20,000 প্রবাসী এই আবেদন প্রত্যাশী অথবা আবেদন করেছেন, তারা সকলেই কাজ পেয়ে গেছেন। হ্যাঁ, অনেকেই কাজ করছেন, যেটার সংখ্যা আমার মনে হয় না 20% হবে। আমাদের 20% ভাইয়েরা কাজ করতেছেন, আমি বাংলাদেশের কথা বলতেছি। আমাদের 20% ভাইয়েরা কাজ করছেন। অবশ্যই 20% মধ্যে আমি যদি আমার হিসাবে ভুল হতে পারে, 17% মতো হবেন যারা ডেলিভারি সার্ভিসের মধ্যে আছেন, যেমন ধরেন গ্লোবো বলেন, উবের বলেন, এইগুলোর মধ্যে আছেন, এবং এইটা ম্যাক্সিমামরাই বাইসাইকেল দিয়ে করছেন। তো এক্ষেত্রে ঠিক আছে, যারা আছেন এই সার্ভিসের আওতায় আছেন, ডেলিভারি সার্ভিসের আওতায় আছেন, তারা আমি আশা করি তারা ভালোই আছেন। অবশ্য রাস্তার মধ্যে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তির শিকার হতে হয়। এটা হচ্ছে সিম্পল হিসাব। আপনাকে ভালো একটি লাইফ লিড করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আর দুঃখজনক এবং উদ্বেগজনক বিষয় যেটা হচ্ছে, আমরা কিন্তু প্রবাসী বাংলাদেশিরা স্কিল না, এইটা আমাদের জন্য বিরাট একটা প্রবলেম। তো আমাদের এই কোনো কাজে ছোট না। সুপারমার্কেটের কাজ বলেন, রাস্তায় ডেলিভারি বলেন, কোনো কাজে ছোট না অবশ্য। কিন্তু যদি আমরা স্কিলড হতাম, তাইলে আমাদের এই ভোগান্তিগুলা পোহাতে হতো না। আপনি যদি হিসাব করেন, এখন আমাদের প্রবাসী নতুন বাংলাদেশিদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হচ্ছে এই কাজগুলা। কারণ এটা খুব সহজে করা যায়। শুধুমাত্র আপনি ভালোভাবে ম্যাপ জানা থাকলে এবং মোটামুটি ইংলিশ জানা থাকলে, আপনি যদি পড়তে পারেন আপনার অর্ডারটা, তাইলে আপনি এই কাজ করার মতো এই ক্ষমতা রাখেন। তো যদিও আপনার এই প্রশ্নটা ছিল না, কিন্তু আমার একটি আবেদন থাকবে আমাদের প্রবাসী ভাইদের। এখনো সময় আছে, আপনারা যারা নতুন এসেছেন এই দেশে, এখনো সময় আছে। বিভিন্ন অপশন আছে এই দেশের সরকারের। আপনারা বিভিন্ন কর্মক্ষেত্রে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। আপনারা যদি 3 মাস অথবা 6 মাসের একটা কোর্স করেন, আমার মনে হয় না আপনাদের খুব আহামরি ক্ষতি হবে, কারণ আপনারা যেহেতু চলে এসেছেন একটি উন্নত জীবনের আশায়। জি, মূলত বিষয়টা হচ্ছে যে উৎকণ্ঠা, যেটা আমাদের ট্যাগলাইন ছিল যে এখন স্পেনে আসলেই কি আমরা নিয়মিত হতে পারবো। এখন অনেকেই জানেন যে আমি আসলাম, আমাদের তো সেই সুযোগটা ছিল বা নাই, বা সুযোগটা কি এর পরবর্তীতে আসবে, বা আমাকে 2 বছরই কি অপেক্ষা করতে হবে, নাকি এমনটা হতে পারে যে এরকম যে সরকার বর্তমানে যে সুযোগটা রেখেছে, তারা এই আবেদন প্রক্রিয়া বা এই যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করেছি বা করতে পারি নাই বা অসুবিধা রয়েছে, এরকম কি সম্ভাবনা হতে পারে যে সরকার ঠিক আছে আর একটু শিথিল করলো, যে না ওকে আর আগামী 6 মাস পর এর মধ্যে যারা জমা দিয়েছে এদেরকেও আমরা সেই বিষয়ে নিতে পারবো? নুরুল ওয়াহিদ ভাই এই বিষয়ে যদি কিছু বলতেন। না, প্রজ্ঞাপন তো প্রজ্ঞাপনের বাইরে আপনি যেতে পারবেন না। সরকার যে নির্দেশনা দিয়েছে, আপনি সেই নির্দেশনার মধ্যে প্রথমে থাকতে হবে। যে সরকার বলেছে 31শে ডিসেম্বরের আগে তার দেশে আপনি আসতে হবে। তো আপনি যদি 31শে ডিসেম্বরের পরে আসেন, তাহলে তো আপনি প্রথম স্ক্রুটিনিতে আপনি বাদ পড়ে গেলেন। এক। দ্বিতীয়ত হলো 30শে জুনের পরে কিন্তু আর কাগজ নেওয়ার কোনো সুযোগ নাই। যদি নিতে হয় তাহলে আবার প্রজ্ঞাপন জারি করতে হবে। তো যেহেতু তারা তাদের যে চাহিদাটা যদি দেখে ফুলফিল হয়ে গেছে, তাহলে তো আর নেওয়ার সুযোগ নাই। আর আপনি যেটা বলেছেন যে 2 বছরই থাকতে হবে, আসলে 2 বছরের বিষয়টাও 2027 সালের পরে 2 বছরের আইনেও কাগজ নেবে না। যখন প্রজ্ঞাপন 2025 সালে জারি হয়েছিল যে 2 বছরের আইনে কাগজ নেবে, সেটা বলা হয়েছিল 2027-এর 20শে মে পর্যন্ত যাদের 2 বছর হবে তাদেরকেও নেবে। এরপরে থেকে কিন্তু 3 বছর থাকতে হবে। স্পেনে 3 বছরের এনপাদ্রামেন্ট ডকুমেন্ট থাকার পরে আরাইগো সোশিয়ালে আপনার আরাইগো সার্টিফিকেট পেদির করতে হবে, আরাইগো সনদ যেটা সেটা পেদির করতে হবে। পেদির করার পরে, ডিমান্ড করার পরে আপনি ইন্টারভিউ দিয়ে এই সনদ নেবেন, নেওয়ার পরে আপনি কাগজ জমা দিতে হবে। তো এই আইন সবসময় স্পেনে খোলা আছে। এটা মনে হয় 2007 সাল থেকে এই আইনটা চালু হয়েছে, এখন পর্যন্ত এটা বলবৎ আছে। এখানে একটু কোশ্চেন থেকে যায় আসলে, যেটা মানে যে আপনি যেটা বলছেন, তাহলে কি আরাইগো সোশ্যালেও কি আগামী 2027 সালের মের আগে যারা আসবে তারাই আবেদন করতে পারবে, নাকি আপনার মানে মে পর্যন্ত আবেদন করা যাবে, বা এর মধ্যে যারা আসবে তারা 2 বছর আবেদন করতে পারবে? এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার বুঝেন, আগামী জুন মাসের 30 তারিখ পর্যন্ত তারা কাগজ জমা দিতে পারবে যারা 31 ডিসেম্বরের আগে স্পেনে ঢুকেছে, তারা কাগজ জমা দিতে পারবে 30 ডিসেম্বর পর্যন্ত। 30 ডিসেম্বর থেকে 2027-এর 20শে মে পর্যন্ত তারা কাগজ জমা দিতে পারবে যারাদের স্পেনে 2 বছর বসবাস করেছে, 2 বছর থেকেছে, 2 বছরের প্রমাণ আছে। এখানে কোনো আরাইগো সনদ লাগবে না।
এরপরে 20 মে 2027 পরে যদি কেউ কাগজ জমা দিতে চায় তাহলে তাকে 3 বছর অপেক্ষা করতে হবে এবং 2.5 গজ সোশিয়ালের সনদ লাগবে। আপনি ক্লিয়ার হচ্ছেন কিনা বিষয়টা আমি বুঝতে পারতেছি। মানে বিষয়টা হচ্ছে যে আমি দর্শকদের জন্য আর বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। তার মানে হচ্ছে যে যদি এমনটা হয় যে আপনার আমি 2027 সালের মের মধ্যে যদি আমি আবেদন করতে না পারি, সেক্ষেত্রে যেমন আমার 2 বছর হতে ধরেন 27শে মে আমার 2027 সালের জুন মাসে আমার 2 বছর পূর্ণ হবে। সেক্ষেত্রে কি তাহলে কি আমাকে আরো 1 বছর আপনি 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, মোটামুটি আমরা এই বিষয়টা তার মানে হচ্ছে যে এখন পর্যন্ত এই আইন আমরা জানি। যদি এটা সরকার চেঞ্জ করে, সরকার এটাতে নমনীয় হয় তাহলে হতে পারে, কিন্তু যেটা 2025-এ প্রজ্ঞাপন জারি করেছিল সেটা বলছে 2027-এর মে পর্যন্ত এই আইন বলবৎ থাকবে। এখন তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা এবার জনিবের কাছে যাব। জনি ভাই, তাহলে যদি এখন কেউ স্পেনে আসে তাহলে তার সিচুয়েশন কি হবে? সে কি তাহলে তো সে 27শে মেতে, যেটা নুরুল ভাই বললেন যে 2027 সালের মে মাস পর্যন্ত, তার মানে 1 বছরও নাই বলা যায়, 1 বছরের কম সময়, এখন জুন মাস চলে এসছে। তো তাহলে এখন যে আসবে তাকে কি তাহলে 3 বছর পর কাগজ জমা দিতে হবে? বা সেক্ষেত্রে তাইলে তার কি কোন কোন বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হবে? আমরা যেহেতু আইনটা এরকম বারবার গ্রাজুয়ালি পরিবর্তন হচ্ছে, বা এখন একটা আইন, এই 2 আইনকে অনেকে মিক্স করে ফেলছে, অনেকে সেই সরকারের প্রজ্ঞাপনকেই স্পেন লিগ্যাল করতেছে, এটা ভেবেই সবাই দৌড়ে চলে আসতেছে। এই বিষয় নিয়ে আপনি যদি একটু খুলে বলতেন। আসলে স্পেন বরাবর মানবিক, শুধু মানবিক না, অতি মানবিক। তো আপনারা নিশ্চয়ই জানেন যে যেটা হেগ আপস্তিল কনভেনশন যেটা আছে, এই আপস্তিল কনভেনশনের মধ্যে কিন্তু বেশ কয়েকটা দেশ কিন্তু ঢুকে নাই। যেমন ধরেন আলজেরিয়া, কিউবা, গিনি, তারপরে গাম্বিয়ার মতো বেশ কয়েকটা দেশ কিন্তু এই হেগ আপস্তিল কনভেনশনের মধ্যে ঢুকেনি। এই কারণে কিন্তু স্পেনের বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন, যেমন ধরেন সুমার, ইআরসি, বিলদু, পদেমুস, বিএনজি, তারা কিন্তু অলরেডি স্পেন গভর্নমেন্টের কাছে কিন্তু একটা আবেদন করে রেখেছে যে এই দেশের যেহেতু প্রবাসীরা এই আপস্তিল সংক্রান্ত ঝামেলার মধ্যে পড়বে, দ্যাটস মিন খুব সহজে তাদের পুলিশ ক্লিয়ারেন্স পাবে না তাদের দেশ থেকে, স্ব দেশ থেকে। তারা কিন্তু অনেকে পাচ্ছে না, এ পর্যন্ত পাচ্ছে না, যেটা 75 দিন অথবা 90 দিন তাদের জন্য খুব কম সময়। তারা কিন্তু তাদের নথিপত্রের একটা জটিলতায় আছে। তো যেহেতু আমি আগেই বলেছি স্পেন মানবিক, এমন না এটা আমি বলবো না, তবে অবশ্যই এই 30 জুনে কিন্তু এটা বন্ধ করে দিবে। কিন্তু তারপরও আমার মধ্যে একটা সংখ্যা ঠিক বলবো না, একটা জিনিস কাজ করতেছে, হয়তো এটা আমার এই কথা কেউ কোট করবেন না, এটা আমি আমার মনের কথা, হয়তো আরো কিছুদিন সংযুক্ত করতে পারে, এটা আমার কথা। এটাকে এটা যদি সংযুক্ত করে তাহলে তোমার জন্য বা আমার জন্য না, হ্যাগ কনভেনশনের আওতার বাইরে যে সকল দেশ আছে হয়তো তাদেরকে বলবে যে আপনারা কাগজ জমা দেন, এটা পরবর্তীতে দেন, বুঝছেন? যদি আমি এটা বলতেছি যে তোমার কথা, যেহেতু তোমার কথার যুক্তি আমি দেখাচ্ছি যে বাংলাদেশের জন্য সমস্যা হচ্ছে না, পাকিস্তানের জন্য সমস্যা হচ্ছে না, ভারতের জন্য সমস্যা হচ্ছে না, যেমন আলজেরিয়া, হ্যাঁ ঠিক আছে, অনেক দেশ ওই যে যুদ্ধ জনিত কারণে অনেক দেশে এমবেসিও বন্ধ ছিল, এদের জন্য হয়তো স্পেশালি বলতে পারে এই কাগজটা আপনি এতদিনের মধ্যে দেন, বা আপনি আবেদন করেছেন এতদিন আগে সেটার প্রমাণ দেন। এর জন্য আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য এটা কোনো এফেক্ট 0%, আমার ধারণা। যেভাবে তুমি বলছো আমার ধারণা, আমি এটা বলতেছি। হ্যাঁ, না অবশ্যই এটা আইনের কোনো বিষয় না। হ্যাঁ, তো আরেকটা জিনিস যেটা আমাদের ফরিদ আহমেদ পাটোয়ারি ভাইয়ের যে প্রশ্নটা ছিল, যে আসলে আমরা এভাবে যদি 3 ভাগে ভাগ করে নেই আমাদের বর্তমান স্পেনের প্রেক্ষাপটটা, তাইলে খুব সহজে আমাদের হিসাবটা মিলে যায়। আমরা বর্তমানে আছি স্পেশাল রেগুলেশন, এটা আমাকে উচ্চারণ করতে একটু রেগুলারিজাশন যেটা স্পেনিশে বলে, তো এইটার মধ্যে আছি। পাশাপাশি রয়্যাল ডিগনিটি, আমরা এখন আছি রয়্যাল ডিগনিটির মধ্যে। তো এইটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরাইগো সোশিও ল্যাবরাল, যেটা 2 বছর, আর বিগত অনেক দিন থেকে যেটা চলে আসছে কন্টিনিউয়াসলি আরাইগো সোশিয়াল। তো এইটা হচ্ছে 5 মাসের, বর্তমানেটা হচ্ছে আপনি 5 মাস স্পেনে অবস্থান করেছেন, এইটার প্রমাণাদি দিয়ে আপনি জমা করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছেন আপনি 2 বছর একটানা ছিলেন, প্রমাণাদি আপনার কাছে আছে,
আপনি আড়াইগো সোসিও লেবরের মধ্যে পড়েন। এবং তৃতীয় যেটা হচ্ছে বেশ কয়েকদিন থেকে, অনেক দিন থেকে যেটা চলছে, 3 বছর আপনাকে স্পেনে থেকে এইটা আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আপনি বসবাসের অনুমতি পাবেন। তো যেহেতু 2027 সালে আমাদের আড়াইগো সোসিও লাবোরাল, যেটা মানে 2 বছরের নিয়মে 2027-এ এটা শেষ আড়াইগো করে দিবে। সোশিয়াল এক্সটার্নাল সোসিও লাবোরাল লাবোরাল, আচ্ছা, এইটা এই 2027-এ যেহেতু সরকারের নির্দেশনা অনুযায়ী যেটা না, এটা নির্দেশনা মনে হয় আছে, এক্সট্রা অর্ডিনারি জনি। 2 বছরে যেটা সেটা এক্সট্রা অর্ডিনারি, আর লাবোরাল যেটা সেটা হলো তুমি দেশে 2 বছরে আসো কাজের জন্য, এই যেটা কি কাজের 2 বছরের প্রমাণ দিয়ে তুমি কাগজ পাইবা, পরে এই একটা ফরমাশন করে এটা কাগজটা কন্টিনিউ করবা। আড়াইগো সোশিয়াল লাবোরাল যেটা 2 বছর পরে কাগজ জমা দিতে পারবা, কিন্তু একটা ফরমাশন করে কাজের পারমিশন পাইবা। হ্যাঁ এইটাই। আর 2 বছরের যেটা দিছে এটা হলো এক্সটার্নাল, মানে স্পেশাল একটা ডিগনিটি ইয়ে করছে 2 বছরের জন্য, যেটা আগামী 2027-এর মে মাসে এটা শেষ হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে ফরিদ ভাইয়ের যে প্রশ্নটা ছিল, আমাদের ধরে নিতে হবে, কারণ স্পেনিশ গভর্নমেন্ট কিন্তু খুব চাপে আছে এই অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের প্রক্রিয়ায়। আল্লাহ না করুক এই সরকারের পতন হয়ে গেল, এই সরকার চলে গেল, তখন কিন্তু নতুন মোড় নিবে। আপনাকে আমাকে ভুলে যেতে হবে এই যে স্পেশাল যেগুলা বৈধকরণের প্রক্রিয়া চলতেছে, তো আমরা চলে যাব কিন্তু 3 বছরের প্রক্রিয়ায়। এখন আমার যে পরামর্শ থাকবে, আপনারা আজকে যারাই আসবেন তাদেরকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে যে আপনাকে 3 বছর সময় স্পেনে অতিবাহিত করতে হবে। আর আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে, আমরা সকলেই বলতেছি যে আমাদের বৈধ এই মানে 5 মাস থাকার পরে আমরা বৈধ বসবাসের অনুমতি পাবো না। এইটা হবে অস্থায়ী একটা রেসিডেন্স কার্ড আপনাকে দেয়া হবে, যেটা 1 বছর পরে আপনাকে মডিফিকেশন করতে হবে। এমন না যে আপনাকে 1 বছর পরে আপনি রিনিউ করতে পারবেন, কিন্তু রিনিউ করলে বর্তমানে যে স্ট্যাটাস আপনার থাকবে, এই স্ট্যাটাসটা হচ্ছে সাধারণ একটা রেসিডেন্স কার্ড। এটা যে কোনো সময় যে কোনো কারণে আপনার এটা বাতিল হতে পারে। তো এইটাকে ঠিক 1 বছর পরে, যেহেতু আপনাকে কাজের পারমিশন দিছে সরকার, অবশ্যই আপনাকে এটা দেখবে যে আপনি এই 1 বছরের মধ্যে আপনার কাজের হিস্ট্রি কি। তারপরে আপনি মডিফিকেশনে গেলেই আপনি কিন্তু আমাদের মতো অবস্থানে যেতে পারবেন। মানে তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি এখন স্পেনে বসবাসের জন্য অথবা কাজের জন্য একটা অনুমতি পেয়েছি। কিন্তু এই 1 বছরেরটা কিন্তু শুনতে খারাপ লাগে, কিন্তু এইটা কিন্তু কোনো শক্ত কোনো বৈধতা না স্পেনিশ সরকারের। এইটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে কাজের দিকে ফোকাস করতে হবে, যেভাবে পারেন আপনাকে কাজ করতে হবে। এখানে কিন্তু জনি আরেকটা জিনিস কিন্তু তোমারও মনে আছে, আমারও মনে আছে, কাগজ পাওয়া সহজ স্পেনে, কিন্তু পার্মানেন্ট কাগজটা পাওয়া খুবই কঠিন। এই পার্মানেন্ট কাগজ যখন 5 বছর আপনার টেম্পোরাল কাগজের মেয়াদ 5 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি পার্মানেন্ট কাগজ জমা করবেন, তখন আপনার টোটাল হিস্ট্রি খোঁজে, আপনি কতদিন কাজ করেছেন, কতদিন দেশের বাইরে ছিলেন, আপনি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছেন কিনা, আপনার বিরুদ্ধে কোনো লাবোরাল সোশিয়াল কোনো হ্যারাসমেন্ট কেস এইগুলো আছে কিনা, এগুলো দেখার পরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দিবে। এটা একটা দেওয়াল পার্মানেন্ট রেসিডেন্ট পাইতে। পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার পরে আরো 5 বছর পরে আপনি দেলেয়া 10 শেষে 1 দেওয়ার পরে আপনি পাসপোর্ট পাবেন। পাসপোর্ট পাওয়াটা ইজি, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়াটা আমার কাছে মনে হয় কষ্ট, কারণ আমি এর আগে খুব হিসাব করে চলেছি। আমি দেশের বাইরে যেতে হিসাব করেছি, আমি কাজ করা নিয়ে হিসাব করেছি যে আমার 5 বছরে আসলে এত ঘন্টা কাজ হয়েছে কিনা। তো এইসব বিষয়গুলো যারা আমরা বাংলাদেশি প্রবাসী যারা এখানে এসেছেন, কাজের অনুমতি পেয়েছেন, আবার টেম্পোরারি রেসিডেন্ট পাবেন, আপনারা মনে করেন না যে আপনারা খুব ভালো অবস্থানে আছেন। আপনারা খুবই সতর্কতার সহিত আপনারা দেশে ছুটি কাটাতে যাবেন। বছরে আপনি ইউরোপিয়ান ল হলো আপনি 30 দিন ছুটি পান। আপনি যদি 2 মাস গিয়ে বছরে ছুটি কাটান, তাহলে তো এটা আপনি স্পেনের রুলটা আপনি অমান্য করলেন। তো এইসব বিষয়গুলো হিসাব উকিলের সাথে সবসময় পরামর্শ করবেন। আর আমি শেষের দিকে যেহেতু চলে আসছে আপনাদের অনুষ্ঠান, দুঃখিত নূর ভাই, শেষের দিকে যদি কিছু সময় থাকে, আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনাদের কথার মাধ্যমে চলে আসে। যদি আপনারা একটু সময় দেন তাহলে আমি একটু বাড়িয়ে নিতে পারি, যদি আপনারা
সুযোগ দেন তো তাহলে তো যে বিষয়টা কন্টিনিউ করতে চাচ্ছিলাম, যে কথা বলতে চাচ্ছিলাম, যে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার আগ পর্যন্ত সাহেব আমরা একটা কফি সবাই আনবেন। সতর্ক থাকতে হবে, সবাই সতর্ক থাকতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে। বেশি বেশি বলতে 8 ঘন্টার বেশি না, ডিক্লিয়ার 8 ঘন্টার বেশি না। এই দেশের কিন্তু বিভিন্ন আইন আছে, আপনিও জানেন ফরিদ ভাই, আপনার ইয়েতেও আছে, আপনি বৎসরে কত ঘন্টা এক্সট্রা করতে পারবেন ডিক্লিয়ার, এটার একটা আইন আছে। এর চেয়ে বেশি যখন আপনি করবেন তখন আসিয়ানদা আপনাকে ধরবে। আপনি ডিক্লিয়ার কাজ 40 ঘন্টার উপরে আর 5 ঘন্টা করতে পারবেন, এরপরে বেশি করলে আপনি কিন্তু প্রতি বছর আসিয়ানদাকে ট্যাক্স রিটার্ন করতে হবে। তো এইসব বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। আরেকটা বিষয়, এটা অগ্রিম একটা সতর্কতা, যে বিষয়টা হচ্ছে বর্তমানে আমাদের প্রথম যে রেসিডেন্স কার্ডটা আছে, যে ভাইরা 2 বছরে অনুমতি পেয়েছেন অথবা 3 বছরে অনুমতি পেয়েছেন, প্রথম যে রেসিডেন্স কার্ডটা রেনুর জন্য আপনি দেন অথবা আমরা যারা দিচ্ছি, এখন কিন্তু এইটাতে অনেক বেশি তারা সতর্কতা অবলম্বন করে অনেক সময় নিয়ে আপনাকে সেকেন্ড কার্ডের অনুমতি দিচ্ছে। এক্ষেত্রে হবে কি, আমরা যারা এই 5 মাসের আইনে যারা লিগেল হচ্ছি তাদেরকে কিন্তু ডবল সতর্কতা অবলম্বন করতে হবে। উনাদের প্রথম কার্ডটা মডিফিকেশনের জন্য যখন মডিফিকেশন করবেন 1 বছরের পরে একটা সতর্কতা, আবার দ্বিতীয় কার্ডটা যখন উনি রেগুলার হওয়ার পরে যখন দ্বিতীয় কার্ড রিনিউ করবেন তখন আরেকটু সতর্কতা। সো এই 2 থেকে 3 বছর আমরা যারা এই নিয়মে বৈধতা পাবো তাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের যে প্রবাসী ভাইয়েরা অনেকেই মনে করতেছেন, অনেকের সাথে আমার আলাপ হয়েছে যে আমি স্পেনের রেসিডেন্স কার্ডটা নিব, কাজ করব ইউরোপের অন্যান্য দেশে, ভালো আপনি কাজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে অবৈধ আপনি কেমনে কোনো কারণে ধরা যদি আপনি পড়ে যান, আপনি কেমনে প্রমাণ করবেন যে আপনি স্পেনে ছিলেন? এক্ষেত্রে আপনার কার্ড রিনিউ অথবা মডিফিকেশন আমার কাছে মনে হচ্ছে শতভাগই অনিশ্চিত। তো আপনারা খুব সতর্ক থাকবেন এই বিষয়ে। ইউরোপে কার্ড পাওয়া এত সোজা না, একমাত্র স্পেনই আমার মনে হয় বেঁচে আছে ইউরোপের মধ্যে, খুব সহজভাবে আমাদের সকলকেই এই বৈধভাবে থাকার অনুমতি দিচ্ছে। খুবই সতর্ক থাকবেন। সব জায়গাতে এটা দেখেছো 2005-এর পর কিন্তু স্পেনে ডিক্লেয়ারের পরে স্পেনে খুব বেশি দরপাক শুরু হয়েছিল, রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে যেত কাগজ ছাড়া লোকদের, তারপরে ডিটেনশন দিত, এক্সপোলিশন তো আসছে এই সময় থেকে 2005-এর ডিক্লারেশনের পরে থেকে। এখনো কি তাহলে এটা কি ধারণা করা যাচ্ছে যে যেহেতু সরকার একটা আলাদা স্পেশাল রেজিম করছে, এখন তাহলে সরকার এত কঠিন পরিস্থিতিতে যাবে যারা বার্সেলোনায় বিশেষ করে ভাই বার্সেলোনায় কোনোদিন আমি শুনি নাই ন্যাশনাল পুলিশ ধরে নিয়ে ফিঙ্গার নিতে, আমি এতদিন থেকে মাদ্রিদে করে, কিন্তু বার্সেলোনায় শুনে নাই। এই ডিক্লেয়ারের পর থেকে শুনতেছি ন্যাশনাল পুলিশ অনেককে ফোন করে নিয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ের কারণে, নিয়ে গিয়ে ফিঙ্গার নিয়ে নিতেছে। তো ন্যাশনাল পুলিশ এর আগে আমি শুনি নাই। তো এটা কোন সময় কি হবে, যার কারণে সবাই সতর্ক থাকতে হবে। আপনার কথার সাথে আরেকটা জিনিস এড করি, যেটা আমাদের প্রবাসী ভাইদের জন্য হয়তো উপকারে আসবে। 2 দিন আগের একটা ঘটনা, আমার খুব কাছের লোক, উনার ভাই স্পেনের বাইরে একটা দেশে থাকেন, তো উনার খুব সামান্য একটা জিনিস এমপাদ্রনমেন্টো যেটা হচ্ছে মানে ঘরের ডকুমেন্ট যেটা, এটা নিয়ে সামান্য একটা জটিলতা ছিল। উনি এয়ারপোর্টে আসার পরে কিন্তু পুলিশ গেইটে দাঁড়ানো, ভাই আপনি আসেন। উনাকে পরে ডেট দিয়ে নিয়ে গেছে থানাতে, উনার সাথে আলোচনা হয়েছে, এটা বড় কিচ্ছু না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যেহেতু আমি বলছি এই জিনিসটা বড় কিচ্ছু না, বড় কোনো ক্রাইম না, কিছুই না, স্পেনিশ সরকার অথবা স্পেনিশ প্রশাসন এখন এত সচেতন যে আপনি কাজ করবেন ইউরোপের অন্য জায়গায়, ইচ্ছা মতো স্পেনে আসবেন, কার্ড রিনিউ করার চিন্তা করবেন, ওই জায়গায় বসে আপনি ওই জায়গায় ট্যাক্স চালানোর চিন্তা করবেন, নো। না জনি, তুমি যেটা বলতেছো এটা কিছু না, আমি অনেক জিনিস বলা যাচ্ছে না এখানে, এরপরও ইঙ্গিত দিয়ে যেটা বলতেছি এটা অনেক কিছু। আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখি ট্যাক্সি দিয়ে মাদ্রিদ থেকে প্যারিসে যেতে চাই, প্যারিস থেকে এখানে আসতে চাই, নাম্বার থাকলে বলবেন, এটা করবেন সেটা করবেন, এনপাদ্রামেন্ট দেওয়া হবে। 2টা এনপাদ্রামেন্ট আছে, কারো কাছে এনপাদ্রামেন্ট থাকলে আমাদেরকে জানাবেন। এগুলো কিন্তু ইনভেস্টিগেশনের চলতেছে, এবং তুমি যে ঘটনা বলতেছো সেই ঘটনা হয়তো ইনভেস্টিগেশনের অংশ, এই বিষয়টা আমিও জানি। এই লোক এখানে কোনো ক্রাইমও করে নাই, কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই, সে তার অফিসিয়ালি এনপাদ্রামেন্টই করেছে। আমার ধারণা ওই যে 2 নম্বর দালাল চক্র, যে প্রথমেই বলছিলাম দালাল চক্র তোমার বাসার অ্যাড্রেস ব্যবহার করে আমাকে এনপাদ্রামেন্ট দিল, তুমি জানোই না, তুমি যে পুলিশের কাছে
ক্লেম করলা, কেস করলা যে আমি জানি না আমার বাসায় 8 জনের কিভাবে পাদ্রামেন্ট হলো। এখন দেখা গেল আমার পাসপোর্ট, এই আমার পাসপোর্টটা কিন্তু ব্ল্যাকলিস্টেড হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারছো বিষয়টা? এর কারণে এই বিপদগুলো আমরাই ডেকে নিয়ে আসতেছি। এই যে দালাল চক্র যাদের নিজের 200 টাকার জন্য আরেকজন প্রবাসী বাংলাদেশিদের জীবন ধ্বংস করে দিতেছে, এরা সমাজের কিন্তু বিষ। এই বিষগুলা যতদিন বেঁচে থাকবে, এদের বিষটা যতদিন ভাঙবে না এই সমাজের মানুষ, ততদিন পর্যন্ত কিন্তু এই সমাজ ধ্বংসের দিকে যাবে এবং অসহায় প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা ক্ষতির সম্মুখীন হবে। তো এইসব বিষয়গুলো নিয়ে আসলে সবাই কথা বলা দরকার, সুন্দরভাবে কথা বলার দরকার, সবাই মিলেমিশে এই যে প্রবলেমগুলো সলভ করা দরকার। কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আসলে আমাদের মূল প্রতিপাদ্য যেটা ছিল যে স্পেনে আসলে কি নিয়মিত হওয়া যাবে, এই সাবজেক্টে আমরা একটু সামারাইজ করি আপনাদেরকে। যদিও আমাদের সময় শেষ হয়ে গেছে, তারপরে আমি রিকোয়েস্টে আমাদের দুজন অতিথিকে রেখেছি আপনাদের এই বিষয়ে স্পষ্ট করার জন্য। কেননা বর্তমানে বলা যায় পুরো ইউরোপের দরজাই বন্ধ, শুধুমাত্র স্পেন এমন একটা সুযোগ রয়েছে যেটাকে পর্তুগালের দরজা বলা হতো পর্তুগালকে, সেই পর্তুগাল কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। একমাত্র সুযোগ স্পেনে, এবং সেই স্পেনের সুযোগ নিয়েই যেটা নূর ভাই বলছিলেন, দালাল চক্র, বিভিন্ন অনলাইনে আমরা দেখছি বিভিন্ন চমৎকার বিজ্ঞাপন, স্পেনে আসলেই কাগজ হয়ে যাবে। তবে আমরা আজকের অনুষ্ঠানে যা দেখলাম, আমাদের দুজন বিজ্ঞ অতিথি যা বললেন যে আসলে মূলত স্পেনে যদি আপনি আসলে আপনাকে 3টা প্রসেস রয়েছে স্পেনে বর্তমানে, যে স্পেশাল রিজিম, যে আপনি আসার পর যদি ডিসেম্বরের মধ্যে আপনি যদি এসে থাকেন পর্তুগালে, গত 2025 সালের ডিসেম্বরের মধ্যে পর্তুগালে স্পেনে যদি আপনি এসে থাকেন, সেক্ষেত্রে এই 30শে জুনের মধ্যে, আর বেশি দিন সময় নেই, মাত্র 10 দিন সময় আছে, এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তাহলে আপনি স্পেশাল রিজিমের অন্তর্ভুক্ত হবেন। এবং এই যদি আপনি গত 2025 সালের ডিসেম্বরের পরে আসেন, তাহলে আপনাকে আগের যে রিজিমটা রয়েছে, আগের যে আইন রয়েছে, সেই অনুযায়ী যদি আপনার 2 বছর হয় 2027 সালের মে পর্যন্ত, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। আর এর যদি এই 2027 সালের মে পর্যন্ত যদি আপনার 2 বছর পূর্ণ না হয়, তাহলে হয়তো আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে। এই 3টা বিষয় জনি ভাই এবং নূর ভাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন। অর্থাৎ যদি আমরা কেউ স্পেনে আসি, সেক্ষেত্রে আমাদের এখন মাথায় রাখতে হবে, আমাদের আসলে স্পেনে আমাদের 3 বছর আমাদের মাথায় রেখে আসতে হবে। 3 বছর মাথায় রেখে আসলে তাহলে আমরা ইতিপূর্বের যদি সেই আইনটা পরিবর্তন না করে, তাহলে আমরা স্পেনে নিয়মিত হতে পারবো। অনেকগুলো বিষয় পারবো না, পারি হয়তো হয়তো পারবো যদি এটার কোনো স্পেশাল রিজিম তৈরি না হয়। কেননা যদি আবার এই 3 বছরের মধ্যে চেঞ্জ করে ফেলে আইন, তাহলে তো কিছু করার নাই। হ্যাঁ, হয়তো শক্ত করতে পারে, অথবা আবার সহজও করতে পারে, অথবা আরো সুযোগটাও দিতে পারে, মানে যেটা সামনে ভবিষ্যতে হবে। তবে আজ পর্যন্ত আমরা বলতে পারি যেটা হচ্ছে যে এই 3টা প্রসেসই চালু আছে, যেটা অলরেডি একটা ইতিমধ্যে যারা ডিসেম্বরের মধ্যে এসেছেন, বলা যায় একটা শেষ। কেননা এখন যারা আসবেন, তাহলে তারা সেই স্পেশাল রিজিমের আওতায় পড়ছে না, তাই তো ভাই? যে এবং তাহলে এমনকি তারা 2 বছরের আওতায় পড়ছেন না। তার মানে এখন যারা 2 বছরের আওতায় পড়তেছে না, এখন যারা স্পেনে আসবেন তাদেরকে 3 বছর অপেক্ষা করতে হবে। আরেকটা বিষয়, ধরেন এই বিষয়টা আমি নুরুলের কাছেই যাব। তিনি আমাকে কিছুটা বলছিলেন অনুষ্ঠানে আসার আগেই, যে আমার পর্তুগালের রেসিডেন্ট কার্ড আছে, আমার ফ্রান্সের রেসিডেন্ট কার্ড আছে, বন্য দেশের রেসিডেন্ট কার্ড আছে। তো সেক্ষেত্রে ধরেন আমি 30শে ডিসেম্বরের মধ্যে ধরেন স্পেনে, সরি বারবার পর্তুগাল বলছি, আমি পর্তুগাল থেকে। তো সেক্ষেত্রে স্পেনে যদি আমি আমার আছে, কিন্তু আমি চাচ্ছি যে না, ওকে আমি স্পেনে ছিলাম, সেক্ষেত্রে স্পেনে সেই স্পেশাল রিজিমের গত 2025 সালের 30শে ডিসেম্বরের যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন অনুযায়ী ডকুমেন্ট জমা দেবো, তাহলে কি সেটা কি সম্ভব? প্রথমত হলো, এখন যদি কেউ চিন্তা করে এসে কাগজ জমা দিবে এবং তার কাছে 31শে ডিসেম্বরের আগের কাগজও থাকে, তাইলে সে পারবে না। কারণ কি, পুলিশ ক্লিয়ারেন্সে 5 দিন লাগবে, আপোস্টেলে 5 দিন লাগবে, ট্রান্সলেটে 2 দিন লাগবে, 7 দিন এই সময় আর এখন নাই। এখন আর আসলে কাগজ জমা দেওয়ার এই সুযোগই শেষ। আমি বলি সবাইকে যে আসলে শেষ, এটা নেওয়ার সুযোগ নাই। আর আমার কাছে অনেকটাই এরকম প্রমাণ এসেছে যে পর্তুগালে তার রেসিডেন্ট কার্ড আছে, এখানে এসে কাগজ জমা দিয়েছে। রোমানিয়া রেসিডেন্ট কার্ড আছে, এখানে জমা দিয়েছে, সব ঠিক আছে। হয়তো স্পেন গভর্নমেন্ট নমনীয় ভাবে আপনাকে কাগজ দিয়ে দিবে, কিন্তু যখন দেখা যাবে আপনার পর্তুগালও সোশ্যাল চলতেছে, স্পেনেও চলতেছে, এখন যদি রনি ভাই দেখা যায় আমার পর্তুগালেও সোশ্যাল চলতেছে, স্পেনেও চলতেছে, তাহলে আপনি কি প্রশ্নবিদ্ধ করা কি সহজ যে 2 দেশে আমি কিভাবে কাজ করতেছি? এই বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে।
অনেক জিনিস আমি ইচ্ছে করে বলছি না, আবার অনেক জিনিস বলতেও চাচ্ছি না। আপনি কিভাবে একই ব্যক্তি আপনি সর্বোচ্চ 30 কিলোমিটারের দূরত্বে আপনি কাজ করতে পারেন? আপনি কিভাবে 600 কিলোমিটার দূরে আপনি একই দিনে একই সময় কাজ করেন? বা একই দিনে আপনি দেখা যাচ্ছে আপনি পর্তুগালে আপনি ওইখানে ইয়ে করছেন, আপনার এনপাদ্রামেন্টো যেটা আপনি তো আপনাদেরও তো আইমাতে ইয়ে লাগে যে ওইখানের গভর্নমেন্ট বলতেছে আপনি ছিলেন পর্তুগালে, স্পেনে আপনি কাগজ দেখাইতেছেন আপনি স্পেনে ছিলেন। একই ব্যক্তি কোন অদৃশ্য শক্তির মাধ্যমে দুই দেশে একই সময় ছিল? এটা জাতীয় নিরাপত্তা প্রশ্নের একটি বেশ বড় একটি প্রশ্ন থেকেই যায়। তো এইসব বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এর কারণে যা হয়েছে বাস, স্পেনের কাগজ নিতে চাইলে প্রথম যে কথা বলেছিলাম, স্পেনেই থাকতে হবে। স্পেনে থাকবেন, স্পেন থেকে আপনি নড়চড় করতে পারবেন না। আপনি নড়চড় করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের বাংলাদেশিদেরকে জাতিগতভাবে আমরা সমস্যায় পড়ে যাই। এর বাড়ি কোথায়? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সব ঘটনা চেক করো। এটা তো এর আগে পর্তুগাল হয়েছে, ঠিক না ফরিদ ভাই? স্পেনের আমি নুরুল ওয়াহিদ আপনার কথার সাথে আর একটা জিনিস এড করি। স্পেনে যে 5 মাসের যে বৈধকরণের বর্তমানে যে সুবিধা, সেখানে প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে আপনাকে 5 মাস থাকতে হবে। তাহলে এটা তো না বললে পারতো, নিরবিচ্ছিন্ন বলার দরকারটা কি ছিল? অবশ্যই আপনাকে থাকতে হবে। স্পেনে রেসিডেন্স আপনি নিতে হলে এইটার সাথে যদি আপনি পরবর্তী জিনিসগুলো হিসাব নিকাশ যদি মিলান, তাইলে অবশ্যই স্পেনের রেসিডেন্স কার্ড নিতে হলে আপনাকে স্পেনে থাকতে হবে। এই জায়গায় আমার হয়তো আপনার অন্য দেশে, ইউরোপের অন্য দেশে যদি আপনার রেসিডেন্স কার্ড থাকে, এট এ টাইম আপনি পেয়ে যাবেন। কিন্তু পেয়ে গিয়ে যদি আবার ওই জায়গায় কন্টিনিউ করেন, আপনাকে অবশ্যই স্পেন গভর্নমেন্ট রিনিউ করে দেবে না। তারা কোনো না কোনো ভাবে ইউরোপের একটি দেশ আর দেশের সাথে কিন্তু এখন লিঙ্কড আপ, এবং ভালোই লিঙ্কড আপ। কোনো না কোনো ভাবে আপনাদের তথ্য পাবে এবং আপনি একটা দেশের ছাড়তে হবে। আচ্ছা, এই দেখেন অলি ভাই, আমার কাছে একটা প্রমাণ আসছে। এখানে কাগজ জমা দিয়ে গেছে সে, ফ্রান্সে তাকে কমিশন ডাক দিছে, সে কমিশনে গিয়ে কমিশনেও কাগজ পেয়ে গেছে। এখন ফ্রান্সে কাগজ তুমি কমিশনে তোমার আপিল চলতেছে, আবার তুমি এখানে কাগজ কিভাবে জমা দিলা? এটা তো আমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আর কি। এই যে মানে দ্বিমুখী অবস্থান, এটা আমাদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিছে। তো ইদানিং আমরা এই মুক্ত বাতাস, মুক্ত হাওয়ার মধ্যে আছি। তো যদি আপনারা যারা এখন, আমি মনে করি যারা স্পেনে আছে, তারা প্রকৃতপক্ষে স্পেনের বসবাসকারী ছিল, থাকবে এবং আছে। এখন থেকে 1 মাস আগে যাদেরকে দেখেছিলাম তারা এখন নেই, তারা হয়তো আবার আসবে, আবার চলে যাবে। আমরা প্রশ্নের সম্মুখীন, আমরা জাতিগতভাবে আমরা প্রবাসী বাংলাদেশিরা হয়ে যাব। এটাই আমার কথা। আচ্ছা, এখন যে এইটা বিষয়টা হচ্ছে যে মানে জনি ভাই যে ওটা আনলেন, এখানে একটা পয়েন্ট ছিল আসলে সময়ের স্বল্পতা, যদি তারপরও কথা মানে আমাদের জানতে হবে যে আসলে মূল বিষয়টা আমরা হয়তো বা একই টপিকে আর একটা 20 দিন বসতে পারবো না। তবে আমাদের আপনাদেরকে রিকোয়েস্ট করবো, হয়তো আমরা আরেকটা পর্ব করবো স্পেনের যে বর্তমান পরিস্থিতি, বসবাস, এখানকার স্থানীয়ভাবে আমাদের ঘর খুঁজে পাওয়া, এখানে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই জীবনযাপন নিয়ে আমরা হয়তো আপনাদের সাথে একদিন কথা বলবো। এই বিষয়ে আর বলার সুযোগ নেই, অনেক রিকোয়েস্ট ছিল। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে স্পষ্ট ক্লিয়ার যে যারা স্পেশাল রিজিমে ডকুমেন্ট পাচ্ছেন, তারা আসলে মূলত স্পেনের যে অরিজিনাল রেসিডেন্ট কার্ড আসলে সেটা পাচ্ছেন না। তারা একটা প্রি একটা ডকুমেন্ট পাচ্ছেন, যেটা দিয়ে পরবর্তীতে তাকে 1 বছর পর অরিজিনাল রেসিডেন্ট কার্ডটা নিতে হবে। এটাকে যদি নিশ্চিত করছেন জনি ভাই, আপনি যেটা বলতেছেন। এটা জনি যেটা বলছেন, এটাকে আমি অনেকে এটা নেগেটিভলি দেখতে পারে। আমি এটা আবার স্পষ্ট একটু বলি, ওই যে আপনি পর্তুগালে কন্ট্রাক্ট চালাচ্ছেন, স্পেনেও কাগজ জমা করছেন, আপনাকে দিয়ে দিবে, কাগজটা জমা দিয়ে দিবে। কিন্তু পরে যখন ইনকোয়ারিতে দেখা যাবে আপনি পর্তুগালেও আছেন, এইখানেও আছেন, আপনার এটা বাতিল হয়ে যেতে পারে। আমি আগে যখন স্পেনে কাগজ পেয়েছি, তখন আমার শুধু স্পেনেই আমার রেসিডেন্ট কার্ড ছিল। এখন আমি কাগজ পাচ্ছি, স্পেনেই কাগজ পাচ্ছি, কিন্তু আমার পর্তুগালেও রেসিডেন্ট কার্ড আছে, আমার ফ্রান্সেও পলিটিক্যাল অ্যাসাইলাম আছে, আমার এটার নাম কি, মাল্টাতে আমার ওয়ার্ক পারমিট আছে। কতটা আমি একজন লোক, কতটা কার্ড, মানে কার্ডের বারে বারাক্রান্ত, বুঝছেন না? রেসিডেন্ট কার্ডের বাদে বারাক্রান্ত। আপনি একটা চয়েস করেন, কোনটা নেবেন। আপনি যে কোটাতে পড়ছেন, আপনার কোটাটা আপনি নিয়ে অন্যদেরকে ছেড়ে দেন, যে আমি স্পেনের কাগজ করবো, স্পেন, পর্তুগাল শেষ, অথবা পর্তুগালে আছি, পর্তুগাল।
আরেকটা জিনিস যেটা এখন কিন্তু আম, এ, আমাদের প্রবাসী বাংলাদেশিরা ম্যাক্সিমামরাই কিন্তু অসহায় অসহায় সার্টিফিকেট যেটা আর কি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সনদ যেটা আর কি ভুনারেলি বিদাত সার্টিফিকেট যেটা এটা দিয়ে কিন্তু জমা দিচ্ছে। এর মানে হচ্ছে আমি অসহায়, স্পেনে আমার কাজ নাই, থাকার জায়গা নাই, এই সেই হ্যান বিভিন্নভাবে আমি অসহায়, এই কারণে আমি স্পেনে আশ্রয় প্রার্থী। ওকে, 1 বছর পরে আপনার এই কার্ডটা কিন্তু রিনিউ হবে, আপনি আবার প্রমাণ করতে হবে আমি অসহায়। এই 1 বছর অনেক চেষ্টা করেছি আমি কাজের জন্য, অনেক চেষ্টা করেছি একটা বসবাসের স্থায়ী একটা জায়গার জন্য। এক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমাণাদি সংরক্ষণ করে রাখতে হবে আপনি কিভাবে কাজের চেষ্টা করেছেন। স্পেনে অফিসিয়াল যে সাইটগুলো আছে স্পেন সরকারের, স্থানীয় সিটি কাউন্সিলের, এই জায়গায় আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন এবং আপনি রিজেক্ট হতে থাকবেন। এই যে আপনি রিজেক্ট হয়েছেন এইটা হচ্ছে আপনার প্রমাণ। যদি রিনিউ করেন 1 বছরের মধ্যে যদি আপনি কোনো কাজ পান না, তাইলে অবশ্যই আপনার এই কার্ডটাই রিনিউ হবে, তবে আবার আপনাকে অসহায়ত্ব সার্টিফিকেট প্রদান করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে আপনি কাজ খুঁজেছেন, কাজ পান নাই। কিন্তু আপনি রেগুলার রেসিডেন্স কার্ডে যেতে হলে অবশ্যই আপনাকে কাজে থাকতে হবে, আপনাকে কাজ করতে হবে, মডিফিকেশন করতে হবে। এটা হচ্ছে মডিফিকেশন, আর একটা হচ্ছে রিনিউ আপনি করতে পারবেন অসহায়ত্ব সার্টিফিকেট প্রদান করে, এবং এক্ষেত্রে অনেক প্রমাণাদি আপনাকে দেখাতে হবে আপনি আসলেই 1 বছর অসহায় আচ্ছা ছিলেন। জনি এখানে আরো একটু যুক্ত করি, এই যে এখন তো ইউরোপের যে এয়ারপোর্ট গুলো সেগুলো তো নতুন একটা করছে স্ক্যানার সিস্টেম। হ্যাঁ, আপনি যখন ডোমেস্টিক ফ্লাইটেও যাবেন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, কিন্তু ওই যে স্ক্যান করে একেবারে বোর্ডিং পাসের সময়, ওই এর সময় জন্যই আমি বলেছি আপনাকে প্রমাণ করতে হবে যে স্পেনে আপনি কাজ খুঁজেছেন। এখন আপনি কেমনে আপনি প্রমাণ তো করবেন? কাগজ আপনি fly পাইয়াই চলে করেছেন। গেলেন অন্য দেশে, হ্যাঁ, কাগজ আপনি পাইয়া অন্য দেশে চলে গেলেন, চলে গিয়ে আপনি আবার আসলেন, কাজ খুঁজলেন, আবার গেলেন, কিন্তু এটা কিন্তু হিস্ট্রিতে চলে আসবে। ওই গত হ্যাঁ, তুমি history থাকবে যে আপনার গল্প এটা। তুমি যে গল্পটা বলেছো, ওই কয়েকদিন আগে যে ভদ্রলোক এসেছে সে যে কোনো এয়ারপোর্ট থেকে স্ক্যান করার সাথে সাথে কিন্তু স্পেন পুলিশের কাছে চলে আসছে, এই লোক স্পেনে আসতেছে, স্ক্যান করার সাথে সাথে চলে আসছে। মানে আমাদেরকে, আমরা বোকা হতে পারি কিন্তু এত বোকা মনে করেন না। স্পেনের পুলিশ কিন্তু দর্শকরা যারা দেখছেন, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন, আপনারা স্পেনে থাকেন, স্পেনের গোর্দা ন্যাশনাল বা স্পেনের পুলিশ কিন্তু ইউরোপের অন্যতম একটি বড় এলিট বাহিনী এবং তাদের অনেক সুনাম রয়েছে। তারা মানে বলা যায় ইউরোপের যে এলিট বাহিনীর মধ্যে অন্যতম কিন্তু এই স্পেনের পুলিশিয়া পুলিশ ন্যাশনাল। বাহিনী। হ্যাঁ, আমরা সেই 30 মিনিটের প্রোগ্রাম 1 ঘন্টা করে ফেলছি। আচ্ছা, তো সেই জিনিসটা থেকে সেই জন্য আমি সামারিতে যাচ্ছিলাম যে আসলে বলা যায় আমরা যা আলোচনা করা দরকার ছিল আমরা মোটামুটি আমাদের যে টার্গেট ছিল সেটা পেয়েছি, কিন্তু আরো অনেক বিষয় ছিল আমাদের স্পেনের জীবনযাপন। অন্য একদিন কথা বলবো এইসব। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অনেক করবো, তো ওনাদের কাছ থেকে কিছু সময় বাড়িয়ে নিলাম, আমরা 20-25 মিনিট কথা আলোচনা করতে চেয়েছিলাম। তবে আমরা যেটা জানতে পারলাম যে আসলে আপনাদেরকে জানিয়েছি, তারপর আবার যদি একটু রিপিট করি ছোট্ট করে, যে স্পেনে আসতে হলে মূলত 3টি প্রসেস যেটা ছিল। একটি প্রসেস হল স্পেশাল রিজিম, 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আপনি থাকলে আবেদন করতে পারতেন, যেটা আমাদের নুরুল ভাই বললেন, আর মাত্র 10 দিন সময় আছে। সেক্ষেত্রে আপনার প্রথম রিজিমের বন্ধ, অর্থাৎ স্পেনে আসলে সেই 5 লাখ নিয়মিত বা 9 লাখ নিয়মিত সেটার আর কোনো সুযোগ নেই। এমনকি আপনি যদি এখন আসেন সেক্ষেত্রে স্পেনের যে নর্মাল এর আগে যেটা বলেছিল সরকার, যদি হয়তো বা আরো প্রলম্বিত করে, যদি আর সামনের দিকে আরো সময় বাড়ায়, হয়তো বা আপনার 2 বছরের সুযোগ থাকতে পারে। আর না হলে আপনাকে 3 বছর সময় হাতে নিয়ে স্পেনে আসতে হবে। অর্থাৎ আপনি স্পেনে আসলেই আপনাকে এখনই কাগজ হবে না, আপনাকে 3 বছর পর যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো আপনি সেই আরাইগো সোশ্যাল প্রক্রিয়ায় আপনি হয়তো বা এই 3 বছরে আপনি স্পেনে নিয়মিত হতে পারবেন। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি 2025 সালের সেই স্পেশাল রিজিমের আওতায় আপনি আবেদন করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্পেনে বসবাস করতে হবে। এমনকি আরাইগো সোশ্যাল প্রক্রিয়ায় যদি আপনি আবেদন করেন আপনাকে করতে হবে। একটা প্রশ্ন বাকি রয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ, হয়তো দুজনেই বলতে পারেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। যেমন এসআইএস সেনজেন ইনফরমেশন সিস্টেম নিয়ে কিন্তু এটা জটিলতা রয়েছে। এটা আমারও প্রশ্ন যে যদি এসআইএস এ কোনো তথ্য থাকে সেক্ষেত্রে কি স্পেশাল রিজিমের জন্য কোনো প্রতিবন্ধকতা হতে পারে? এটা স্পেশাল রেজিমে যেটা ছিল, উকিল যেটা বলতেছে যে এটা স্পেন গভর্নমেন্টই খুঁজবে, স্পেন গভর্নমেন্টই খুঁজে নেবে আপনার। আসলে সিস সিস্টেম যেটা, এটা আপনার উপরে সিস নাকি এক্সপ্রেশন নাকি শক্তি এটা আপনিও জানেন না। এটা তো আসলে 179টা ধারা, কোন ধারা কি এগুলো আসলে অনেক উকিলও এখন বলতে পারে না, বলে যে আপিল করে দেখি।
তো এটা তারাই খুঁজে নেবে যারা জমা করেছে। তাওয়াক্কাল তু আলাল্লাহ বলতে হবে, আল্লাহর উপর ভরসা করে। যদি পেয়ে যায় ভেরি গুড, না পেলে 3 বছর অপেক্ষা। এই তবে এই জায়গায় আরেকটা কথা আছে। নরমালি বেশিরভাগ ক্ষেত্রে দুইটা জিনিস হয়, আপনি আমার দেশ ছেড়ে যান, ফ্রান্সে যেটা ছিল আপনি আমার দেশ ছেড়ে যান, অথবা আপনি ইউরোপ ছেড়ে যান। যদি এর মধ্যে কোনো জায়গায় ইউরোপ ছেড়ে যান বলা থাকে, তাইলে আপনার কাগজ হবে না। আমি কি বুঝাতে পারছি? নরমালি দুইটা এখানে আমি একটু যুক্ত করতে পারি জুনির ভাই, যেটা হচ্ছে ইউরোপিয়ান আইনের কিন্তু একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে ওই 2018 সালের একটা আইন ছিল, 2018 এবং 2022-এর যে 27 নম্বর আর্টিকেলে এবং 27 এবং 9 নম্বর আর্টিকেলে এটা বলা আছে দুটো আইনেরই, যে মেম্বার স্টেট যোগাযোগ করবে যেখানে তার এসএস এর পাওয়া গেছে, যোগাযোগ করার পর যদি মেম্বার স্টেট যোগাযোগ করার পর তারা যদি রেসপন্স করে, সেক্ষেত্রে মেম্বার স্টেটের উপর ডিপেন্ড করবে তারা ডকুমেন্ট দিবে কি দিবে না। আর যদি তারা 10 দিনের মধ্যে যোগাযোগ না করে, তাহলে মেম্বার স্টেট যে সিদ্ধান্তটা দেয় সেক্ষেত্রে তারা হয়তো বা সেই সিদ্ধান্তটাই নিতে পারে। তো সেক্ষেত্রে কি স্পেন সরকারের মোটিভটা কি? এখন আমি আপনাকে বললাম না তাওয়াক্কাল তু আলাল্লাহ, এটা অনেক জিনিস আছে। এখন আমি এমন একটা কথা বললাম কারো ঘুম নষ্ট হয়ে গেল, আবার এমন একটা কথা বললাম কেউ আবার লাফাইতেছে, হে বামুসাস পানিয়া, না, এটা তাওয়াক্কাল তু আলাল্লাহ ভাই। যেটা আমরা বলতে পারি, যেহেতু স্পেশাল রিজিম সরকার বলেছে যে স্পেশাল রিজিম, আমরা স্পেশালি চিন্তা করি, যদি 5 বছর সে নিরবচ্ছিন্ন থাকতে পারে, আমরা সলিউশনে যাচ্ছি আর কি। যেহেতু তবে একটা জিনিস এখানে ক্লিয়ার হবে, যদি কোনো লোকের সিসের কারণে কাগজ না হয়, তাহলে তার যে চিঠি আসবে সেই চিঠিতে বলবে তোমার এই দেশে সিস আছে, সে জানতে পারবে ওই দেশে তার বিরুদ্ধে একটা সিস আছে, এটার আপিল অন্তত করতে পারবে। এটা পর্তুগালে যখন এটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে একটা এই অনুষ্ঠানের মাধ্যমে একটা সুখবর দিতে চাই যে এই এসআইএস এর জন্য অনেক ডকুমেন্টে আটকে ছিল পর্তুগালের বিভিন্ন সংগঠন, আমিও যুক্ত ছিলাম। আমরা মিলে এই নিয়ে সরকারের কাছে অনেক আপিল আবেদন করার পর পর্তুগালে কিন্তু এখন যাদের বিভিন্ন দেশে এসআইএস ছিল তাদের কিন্তু আর সেটা দেখছেও না, তারা ওই আইনের মধ্যে যারা আবেদন করেছে, আপনি ওই স্পেশাল রিজিম আপনি আর ভুলে যান, এটা বিশেষ একটা ছাড়, এটাতে হয়ে যাবে। সরকারের দৃষ্টিভঙ্গি আছে যে এই সময়ের মধ্যে যারা নিরবিচ্ছিন্ন 5 মাস যারা ছিল তাদের এসআইএস থাকুক আর যাই থাকুক, যদি কোনো বড় অপরাধ না থাকে তাহলে হয়তো বা এইটাই কন্ডিশনের মধ্যে ছিল। বড় অপরাধে যদি আপনি সংযুক্ত না থাকেন তাহলে আসলে পৃথিবীতে গ্রহণযোগ্য নয়। আমরা চাই ভাই সবাই কাগজ পাক, শান্তিপূর্ণভাবে বসবাস করুক, সুন্দর একটা কমিউনিটি গঠন হোক, বাংলাদেশে টাকা যাক, এখানে বাংলাদেশি প্রতিষ্ঠান হোক, বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক। আমরা যখন আরো একটু বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, আমরা লাঠি নিয়ে গিয়ে এখন তো জনের দোকানে বসি, অন্য কোনো রেস্টুরেন্টের দাঁড়িতে বসবো, বসে চা খাবো আর গল্প করবো, বুঝছেন না? আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আবারও রিকোয়েস্ট করবো, হয়তো আরেকদিন আমরা স্পেনের জীবনযাপন সম্পর্কে জানবো, হয়তো আমরা আরো অনেক গল্পই করবো। তবে অশেষ ধন্যবাদ যে এত গুরুত্বপূর্ণ বিষয়ে যে আজকের প্রোগ্রামটা ছিল। হয়তো প্রথমে আমি এতটা ভাবিনি এবং অনেক কিছু আমিও জানতে পেরেছি যেটা আমারও জানা ছিল না। আপনাদের এই প্রবাহ বাংলার পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের অতিরিক্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তারপর অতিরিক্ত সফটওয়্যার দিয়েছেন এই ছুটির দিনে। দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের প্রবাহ বাংলার এই বিভিন্ন বিষয়ে আমরা যুক্ত থাকবো, যা আমাদের দর্শক প্রিয় বলে মনে হবে বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা দেখছেন, আপনারা সবাইকে ধন্যবাদ এবং আমাদের অতিথিদেরকে ধন্যবাদ। আশা করছি আবারও আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই একটি এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।